শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, অংশ নেবেন নির্বাচনে। জামাত নিয়ে চিন্তিত নন, জানালেন বিবিসি বাংলাকে। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আইনি দিক পরীক্ষা করছে ভারত, জানিয়েছেন বিক্রম মিস্ত্রি। আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টার অভিযোগ অস্বীকার। আগে গণভোটের দাবি, নির্বাচন বিলম্বের প্রয়াস, বলছে বিএনপি। নোট অফ ডিসেন্ট নিয়ে আলোচনায় রাজি, অন্য ইস্যুতে ছাড় দিলেও আগেই গণভোটে অনড় এনসিপি। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন দিতে চাই ইসি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি ও অপতথ্য রোধে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন সিইসি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি, অংশ নেবেন নির্বাচনে। এলাকায় গ্রহণযোগ্য ব্যক্তিকে বিএনপির মনোনয়ন দেওয়া হবে বলেও জানান তিনি। বলেন, বিগত দিনে যারা অত্যাচার নির্যাতন করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান এসব কথা বলেন। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। তারেক রহমান, আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে। দীর্ঘ প্রায় 2 দশক পর কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরা নিয়ে কথা বলেন তিনি। রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? আমি তো, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান। কোন একটি পার্টিকুলার এলাকা থেকে আমরা আমাদের দলের এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইব যে ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছে, যার সাথে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে, উঠা বসা আছে, যে ওই এলাকার মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম, যে ওই এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ, তরুণ, নারী, মুরব্বী সহ ছাত্র ছাত্রী, সবার সাথে যার একটা কমিউনিকেশন আছে, এই ধরনের মানুষকেই আমরা প্রায়োরিটি দিব। খুবই স্বাভাবিক। জিয়া পরিবার সহ বিএনপি নেতা কর্মীদের উপর নির্যাতনের বিষয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই। যেই সুস্থ মাকে রেখে এসেছিলাম সেই সুস্থ মা এখন সুস্থ নেই। শুধু অসুস্থই নন, ওনার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতনও করা হয়েছে। আমি আমার পরিবারের যে কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম, এটিকে আপনারা কাহিনী বলুন বা সংগ্রাম বলুন, যেটাই বলুন না কেন, এটি শুধু আমার কাহিনী না বা আমার পরিবারের কাহিনী না। এরকম কাহিনী বাংলাদেশের শত না হাজার হাজার পরিবারের। এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায়ের কথা, এটি আইনের কথা। অন্যায় হলে তার বিচার হতে হয়। জনগণের সিদ্ধান্তের উপর আস্থা রাখতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, সবচেয়ে বড় বিচারক দেশের জনগণ। জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করছে ভারত। তিনি বলেন, আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক তার সাথে কাজ করতে প্রস্তুত তার দেশ। তবে নির্বাচনে দেরি হোক, ভারত তা চায় না বলেও জানান তিনি। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়, এমন প্রত্যাশা তাদের। ভারতের নয়াদিল্লি থেকে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত বছর ডিসেম্বর মাসে চিঠি দেয় অন্তর্বর্তী সরকার। সে চিঠির উত্তর এখনো দেয়নি ভারত সরকার।
তবে শেখ হাসিনাকে ফেরতের ইস্যুটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার সকালে নয়াদিল্লির সাউথ ব্লকে ভারত সফররত ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাবের সদস্যদের সাথে মতবিনিময়ে এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। শেখ হাসিনার উপস্থিতি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে প্রভাবের বিষয়ে যা বলতে চাই তা হলো এটি একটি আইনি ও বিচারিক বিষয়। এ বিষয়ে দুদেশের সরকারের মধ্যে আরও সম্পৃক্ততা ও আলাপ আলোচনা দরকার। বিষয়টি আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। এই ইস্যুতে আমরা বাংলাদেশের সাথে একত্রে কাজ করে এগিয়ে যেতে চাই। এখন এর চেয়ে বেশি কিছু বলা গঠনমূলক হবে না। বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশে দ্রুত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় তার দেশ। তবে নির্বাচন কেমন হবে তা বাংলাদেশের জনগণই ঠিক করবে বলে জানান তিনি। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় ভারত। নির্বাচন দেরি হোক তা আমরাও চাই না, তবে নির্বাচন প্রক্রিয়া কেমন হবে তা বাংলাদেশের মানুষই ঠিক করবে। নির্বাচনটি শুধু অভ্যন্তরীণভাবে নয়, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত হতে হয়। নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, ভারত তাদের সাথে কাজ করবে। ভারত এক দলকে সমর্থন করে, অন্য দলকে করে না, এটা ভুল ধারণা। আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চাই। গত বছর জুলাই আগস্ট অভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কারণে ভারত ভিসা দেয়া সীমিত করে বলে জানান তিনি। তবে শিগগিরই ভিসা দেওয়ার বিষয়টি স্বাভাবিক হবে বলে আশা করেন বিক্রম মিশ্রি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, নয়াদিল্লি, ভারত। বাংলাদেশের নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করতে তুরস্ক উদ্গ্রীব বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এবেরিস একিনচির বৈঠক হয়। ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বৈঠকে উপস্থিত ছিলেন। পরে ব্রিফিংয়ে আমির খসরু বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। মুসলিম দেশগুলো নিয়ে গঠিত ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসিকে আগামী দিনে আরও শক্তিশালী করার বিষয়েও আলাপ হয়েছে বলে জানান বিএনপির নেতা। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। তারাও সবাই নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশ দেখতে চাই, আমরা যেটা বাংলাদেশ করতে চাই, টার্কির সাথে নির্বাচনের পরবর্তী সময়ে যে বাংলাদেশের সম্পর্ক কি কি হতে পারে, যেগুলো আমি বললাম, এসব সম্পর্ক কিভাবে আরো বাড়ানো যায় সেটা আলোচনা এসেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি, নির্বাচন বিলম্বের প্রয়াস। আরপিও সংশোধন করে জাতীয় নির্বাচনের দিন গণভোটের পরামর্শও দেন তিনি। এদিকে রাজনৈতিক দলগুলোর বিভেদ, জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব ও গণভোট নিয়ে বিতর্ক আসন্ন নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অন্যান্য দলের নেতারা। শুভ মাহফুজের রিপোর্ট। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সভা করে নাগরিক যুব ঐক্য। সভায় অংশ নেয়া রাজনীতিকরা মনে করেন, চলমান অস্থিরতা থেকে বের হয়ে আসার একমাত্র পথ নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদকে নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন তারা। যেটা আরপিওটা পরিবর্তন দরকার, সংশোধন দরকার, এবং না হলে আগামী পার্লামেন্টও পুরনো জমানার মতন অভ্যুত্থানের পরও যদি আগামী পার্লামেন্ট যদি বিত্তবানদের, ক্ষমতাবানদের, কালো টাকার মালিকদের যদি এটা ক্লাবে পর্যবসিত হয়, এটা অভ্যুত্থানের জন্য একটা পরাজয় হবে। পিআর নিয়ে কিন্তু যে ৮৬টা সংস্কার প্রস্তাব আছে, যেটা জুলাই সনদের মধ্যে আসবে, তার মধ্যে পিআর নাই। ওটা অনেক আগেই বাদ পড়েছে এবং এখন পিআর নিয়ে গতকালও কোনো কথা হয়নি। আলোচনার মধ্যে এটা বোঝা যেতে পারে যে পিআরটা এখন আর তারা ইস্যু করছে না। তারা বলছেন কি, মানে একই দিনে ভোট হতে পারবে না, আগে গণভোট হোক, তারপরে ওই ভোট হোক। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। এক্ষেত্রে নির্বাচনের আগে গণভোট ও পিআরের দাবিতে আন্দোলন জাতিকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে। আমরা সিম্পলের দিকে যাব, এটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। যারা জটিল করতে চাচ্ছে তাদেরকে
আল্লাহ হেদায়েত নসিব করুন, সরকার অধ্যাদেশ জারি করে অথবা আরপিওতে সংশোধনী এনে একটা গণভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করতে পারে এবং নির্বাচন কমিশন সেই গণভোটটা করতে পারবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে। নির্বাচন বানচালে পতিত স্বৈরাচার এবং দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে অভিযোগ করে জাতীয় ঐক্য ধরে রাখার তাগিদ দেন বিএনপির এই নেতা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্টে থাকা বিষয়গুলো আলোচনার জন্য উন্মুক্ত, মন্তব্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের। এদিকে এনসিপি বলছে ভিন্নমত থাকা বিষয়গুলোতে বিএনপি ছাড় দিলে অন্য দলগুলোর পক্ষেও ছাড় দেওয়া সম্ভব, তবে জাতীয় নির্বাচনের আগেই গণভোট চাইবে তারাও। তবে বিশেষজ্ঞরা বলছেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ কম। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় এনামুল হাবিব রুবেল। 6 মাসেরও বেশি সময় ধরে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলছে। রাষ্ট্রীয় সংস্কারের 84টি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও উচ্চ কক্ষের জন্য পিআর পদ্ধতি সহ বেশ কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত দিয়েছে বিএনপি। সবশেষ বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি প্রশ্নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও মতভেদ রয়েছে সময় নিয়ে। ভিন্নমতের বিষয়গুলোতে কি হবে প্রশ্ন এখন তা নিয়েও। এ বিষয়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলছেন, নোট অব ডিসেন্ট থাকা বিষয়গুলোতেও আলোচনার সুযোগ আছে। নোট অফ ডিসেন্ট দেওয়া, দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। আর রিজেক্ট করা মানে আর কোনো কিছু থাকে না। সো আমাদের পার্টির পক্ষ থেকে যে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে তার মানে এখনও আলোচনার দ্বার উন্মুক্ত। পলিটিক্যাল কনসেনসাস করতে গেলে পলিটিক্যাল পার্টি প্রত্যেকের মধ্যেই উদারতা এবং ভালো জিনিসটা আলিঙ্গন করার মানসিকতা থাকতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য লজিস্টিক সাপোর্টের ভিত্তিতে একটা ভোটের আয়োজন করবেন, ওই দিনে হয়ে যাক গণভোটটা। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানালেন, দ্বিমত থাকা বিষয়গুলোতে বিএনপি কিছুটা ছাড় দিলে ছাড় দিতে প্রস্তুত আছেন তারাও। নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে আপনি দ্বিমত সহকারে একমত, মানে আপনার দ্বিমত আছে কিন্তু ওভারঅল এটা একমত। ফলে এইটাকে জুলাই সনদের ভিতরে যেগুলো অন্তর্ভুক্ত আছে সবই আসলে গৃহীত হওয়া উচিত। আপার হাউসটা পিআরে, আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল পোস্ট, সাংবিধানিক পদগুলোতে নিয়োগের প্রক্রিয়াটা কি, এই দুটো জায়গায় যদি বিএনপি তার আগের অবস্থান থেকে সরে আসে তাহলে অন্যান্য যেগুলো আছে সেগুলোর জায়গা থেকে কিন্তু অন্যান্য দলও সরে আসবে। তো আমরা গণভোটটাকে স্বাগত জানিয়েছি, কিন্তু এখন আমাদের মনে হচ্ছে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি কিছুটা, যে এটা আসলে আগে হলেই ভালো হবে। গণভোটের প্রশ্নে দলগুলোর ঐকমত্যে পৌঁছানোকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এর ফলে জনগণ সরাসরি তাদের মত প্রদানের সুযোগ পাবে। অন্তত তো আপনি 60টা বা 62টা ইস্যুতে মোটামুটি সবাই একমত। এখন গণভোট হলে এই 60 এবং 62টা ইস্যুতে কিন্তু কোনো রকমের আপনার নোট অফ ডিসেন্ট নাই ওইভাবে, এবং এটা কিন্তু বাস্তবায়নের চ্যালেঞ্জ নাই। গণভোটের আয়োজনের মাধ্যমে একটা বড় দিক কি, আপনি তো নাগরিককে সরাসরি তার মতামত দিতে দিচ্ছেন। যেদিন আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে সেদিন যদি গণভোটটা হয় তাহলে ভালো হয়, সেই ক্ষেত্রে আমাদের আর্থিক খরচটাও কম লাগছে না। বুধবার আবারও বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। কমিশনের প্রত্যাশা সেদিন গণভোটের সময় এবং ভিন্নমত থাকা বাকি বিষয়গুলোতেও একমতে পৌঁছাতে পারবে দলগুলো। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। গত 15 বছর বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনের সময় বেশি উদ্বেগের বিষয় ছিল গুম ও ভিন্নমত দমন, বলেছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস FIDH প্রেসিডেন্ট অ্যালিস মকবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে তিনি এ মন্তব্য করেন। ডক্টর ইউনূস তার সফরের জন্য মিস মকবেকে ধন্যবাদ জানান এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়ানোর উপর জোর দেন। বলেন, আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের প্রতিটি সফর উপেক্ষিত বিষয়গুলোকে সামনে আনতে সাহায্য করে, সেগুলো লক্ষ্য করতে বাধ্যও করে। অ্যালিস মকবে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে মানবাধিকার ও গণতান্ত্রিক নীতি রক্ষার অঙ্গীকারের জন্য অভিনন্দন জানান। এরপর প্রধান উপদেষ্টার সাথে যমুনায় দেখা করেন ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইসেসকোর মহাপরিচালক ডক্টর সালিম এম আল মালিক। ডক্টর আল মালিক সরকারের সংস্কার এজেন্ডা এবং একটি রূপান্তরিত বাংলাদেশের জন্য অন্তর্বর্তী সরকারের বৃহত্তর ভিশনে জোরালো সমর্থন জানান। খাদ্য বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি বিকাশে বাংলাদেশকে সহায়তার আশ্বাসও দেন ডক্টর আল মালিক।
জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরির লক্ষ্যে পরামর্শ নিতে সংবাদ মাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেন, ইসির একার পক্ষে নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ তৈরি সম্ভব নয়। গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার সহ সবার সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। বলেন, সবার সহযোগিতায় আয়নার মতো স্বচ্ছ একটি নির্বাচন দিতে চায় ইসি। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। দায় আর দায়িত্ব, আমার যখন দায়িত্ব আছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সোমবার 2 দফায় সাংবাদিকদের সাথে সংলাপের আয়োজন করে নির্বাচন কমিশন। এটা একটা চিন্তার মধ্যে রাখতে পারেন। আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকালে ইলেকট্রনিক মিডিয়া এবং বিকেলে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে 2 দফা আলোচনা হয়। শিশুদের রক্তের সাথে বেইমানি করলে সংলাপে সাংবাদিকরা বলেন, কমিশন যতই সুষ্ঠু নির্বাচনের আয়োজনের কথা বলুক, মাঠের পরিস্থিতি ভিন্ন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকতে হবে। অবাধে নিউজ কাভারের সুযোগ দেওয়ার সুপারিশও করা হয়। সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে, আপনাদেরকে আমরা হেল্প করতে পারবো, কিংবা আমরা জনগণ, ভোটার, প্রার্থী মিলে আমরা লক্ষ্য পূরণের সহায়ক হবে এমন একটা এনভায়রনমেন্ট যে তৈরি করে দেন, তাহলে আমার মনে হয় যে মূলধারার গণমাধ্যম ভালোভাবে কাজ করতে পারবে। এত প্রতিবন্ধকতা দরকার নাই যে আমরা কতক্ষণ থাকবো, তার অনুমতি নিয়ে যাব। আমার কাছে যখন আমার পাসটা থাকবে, সেটাই আমার জন্য অনুমতি। আমাকে আবার প্রিজাইডিং অফিসারকে খুঁজে তাকে অবহিত করতে হবে কেন? আওয়ামী লীগের ভোটারদেরকে তো আপনি বাদ দিতে পারবেন না, তারা তো দেশের নাগরিক। তো সেই ব্যাপারে আপনাদের সুস্পষ্ট অবস্থান জাতির কাছে ক্লিয়ার করবেন, আন্তর্জাতিক সমাজের কাছে ক্লিয়ার করবেন। আন্ডারহ্যান্ড ডিলিং, প্রার্থিতা, কেনা বেচা, এলাকাতে ভোট কেনা, এগুলোর ব্যাপারে নির্বাচন কমিশনার কি করতে পারবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তারা কিভাবে করে তাদের কর্মপরিকল্পনা করছে, তারা এই জিনিসগুলো কিভাবে দেখবে। সিএসি এম নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। লেভেল প্লেইং ফিল্ডের পাশাপাশি এআই এর অপব্যবহার, মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন রোধে গণমাধ্যমের সহযোগিতা চান তিনি। আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, একটা সুন্দর নির্বাচনী পরিবেশের কথা বলি। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের সম্ভব হবে না। আমাদের এই নির্বাচন কমিশনের একার পক্ষে এই কাজটা করা সম্ভব হবে না। একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া, এখানে মিডিয়া লাগবে, আমাদের সিভিল সোসাইটি লাগবে, আইন শৃঙ্খলা বাহিনী লাগবে, এবং সর্বোপরি দেশের সর্বস্তরে জনগণের সহযোগিতা লাগবে। আমরা মিডিয়াকে এখানে পার্টনার হিসেবে পেতে চাই। প্রবাসী ও নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারী সহ প্রায় 10 লাখ মানুষকে ভোটের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সিএসি জানান। আমরা পত্রিকায় দিয়েছি। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। শেষ হলো বিসিবির বহুল আলোচিত সমালোচিত নির্বাচন। ঢাকার ক্লাবগুলোর একটি বড় অংশ নির্বাচন বর্জন করায় একপেশে ভোট হয়। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়ে দেশের ক্রিকেট নিয়ে আশাবাদী ও রোমাঞ্চিত আমিনুল ইসলাম বুলবুল। যদিও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্যাটাগরি 3-এর প্রার্থী দেবব্রত পাল। প্রার্থীদের নিয়ে পাল্টা অভিযোগ নির্বাচন কমিশনের। বিসিবির 25 পরিচালকের মধ্যে 23 জন ভোটে নির্বাচিত, বাকি 2 জন মনোনীত হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ কোটায়। মানিক মাহমুদের রিপোর্ট। 4 বছর পর বিসিবি নির্বাচন। 4 বছরে পাল্টে গেছে বিসিবির খোলনলচে। নতুনত্বের আবহে নতুন ভোট। বিসিবির পরিচালক পদেও নির্বাচিত হয়েছেন নতুনরা। 156 ভোটারের মধ্যে 115 জন ভোট দেন। 25 পরিচালকের মধ্যে আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট সহ 23 জন হন নির্বাচিত। বাকি 2 জনকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। নির্বাচন স্বচ্ছ হয়েছে দাবি নির্বাচন কমিশনের। 3 জন পদপ্রার্থীর মধ্যে মোহাম্মদ আমিনুল ইসলাম, উনি মোট ভোট পেয়েছেন 15টি বৈধ ভোট। নাজমুল আবেদিন, উনি মোট ভোট পেয়েছেন 15টি বৈধ ভোট। ইশতিয়াক সাদেক, উনি 42 ভোট পেয়েছেন। আদনান রহমান এবং উনি নির্বাচিত হয়েছেন। এম নাজমুল ইসলাম, উনি 37 ভোট পেয়েছেন, ওনাকেও নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। ইফতেখার রহমান, উনি 34 ভোট পেয়েছেন, উনিকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। ফারুক আহমেদ 42 ভোট পেয়েছেন, ওনাকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। এই মোট 12 জন এখানে নির্বাচিত হয়েছেন। এখানে দেবব্রত পাল, উনি 60টি ভোট পেয়েছেন, এবং খালেদ মাসুদ পাইলট, উনি 35টি ভোট পেয়েছেন। এখানে খালেদ মাসুদ পাইলটকে নির্বাচিত হিসাবে বেসরকারিভাবে ঘোষণা করা হলো। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে সবে নতুন পরিচিত মুখ আর
উৎসবের আমেজ দেখে রোমাঞ্চিত বুলবুল। আমরা তো যা বলার আজকে শেষ হোক, তারপরে সব একসাথে বলবো। যদিও নির্বাচন হয়েছে একতরফা, তামিমপন্থী প্যানেল নির্বাচন বয়কট করেছে। ক্লাব ও জেলা কোটার অনেকেই নিজেদের নাম প্রত্যাহার করেছেন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা ক্যাটাগরি 3-এ, অথচ এই ক্যাটাগরিতে খালেদ মাসুদ পাইলটের প্রতিদ্বন্দ্বী দেবব্রত পালের অভিযোগ নির্বাচনে অস্বচ্ছতা নিয়ে। গত প্রায় 2 মাস যাবৎ আমার নির্বাচনের অত্যন্ত প্রিপারেশন ছিল, নির্বাচনের ফলাফল সম্পর্কেও আমি জানতাম, কিন্তু নিচে নামতে নামতে এত তলানিতে পৌঁছাবে এটা একজন সংগঠক হিসেবে, একজন সাবেক ক্রিকেটার হিসেবে এটা আমি কখনোই অনুভব করতে পারিনি। কাজেই নির্বাচন তো অবশ্যই কোনো খারাপ জিনিস তো গ্রহণ করার উপায় থাকে না, ডেফিনেটলি বর্জনই করতে হয়। দেবব্রত পালের অভিযোগ খণ্ডন করেন নির্বাচন কমিশন। যখন উনি আপত্তি দিলেন তখন আমরা বললাম এই ভোটটা আমরা আপত্তি ভোট হিসেবে রেখে দিলাম, এই বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে, আমরা প্রসিড করি। বাট উনি এমন একটা সিচুয়েশন তৈরি করলেন যে এইটা সিদ্ধান্ত না নিয়ে এটা প্রসিড করা যাবে না। তামিমরা নির্বাচন করলে পরিবেশ আরও উৎসব মুখর হতো মনে করেন কাউন্সিলররা। ভোট থেকে সরে গেলেও ক্রিকেটের স্বার্থে তারা কাজ করবেন আশাবাদী ভোটাররা। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। বিকেলে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় রেজাল্টও হয়ে গেছে। সেখানে 3 ক্যাটাগরিতে 23 জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া এনএসসি কোটায় নির্বাচিত হয়েছেন 2 জন। তারা হলেন শিল্প প্রতিষ্ঠান আহসান গ্রুপ ও চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম ইসফাক আহসান এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি মনির হোসেন খান এই মুহূর্তে আছেন নির্বাচন স্থানে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার সাথে। মনির, কেমন হলো বিসিবির বহুল আলোচিত সমালোচিত নির্বাচন, আর নির্বাচনকে ঘিরে যে কাদা ছোড়াছুড়ি হয়েছে তার কতটা প্রতিফলন ছিল ভোটে? জানেন যে আজকে বিসিবির নির্বাচন ছিল। আমরা এরই মধ্যে বিসিবির যে কে কোন 25 জন পরিচালক পরবর্তীতে বিসিবিতে থাকবেন সেটা আমরা জেনে গিয়েছি। ফারুক সহ বেশ কিছু পরিচিত নাম আমরা দেখেছি এবং নতুন কিছু মুখও আমরা দেখতে পাচ্ছি। তরুণ সংগঠকদের আমরা দেখতে পাচ্ছি। 25 জন পরিচালক নির্বাচিত হয়ে গেছেন। যদিও এইবারের নির্বাচনটা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছে। শেষ দিনে এসেও ভোট বলবো না, ফলাফল বর্জনের ঘটনা ঘটেছে। ক্যাটাগরি 3 থেকে দেবব্রত পাল যে নির্বাচনটা হয়েছে ক্যাটাগরি 3 সেইটাকে ফলাফলটাকে তিনি বর্জন করেছেন এবং নির্বাচন কমিশনের ওপর তিনি আসলে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। এখন নির্বাচন শেষ, পরিচালনা 25 জন পরিচালকও হয়ে গেছে। এখন যেটা চলছে সেটা হচ্ছে পরবর্তী বিসিবি সভাপতি কে হবেন এবং সহসভাপতি কারা হবেন সেটা নিয়ে 25 পরিচালক আসলে ভোটে নির্বাচিত করবেন। আমরা যতটুকু জেনেছি বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল থাকছেন এবং গুঞ্জন রয়েছে যে সহসভাপতি হিসাবে থাকবেন ফারুক আহমেদ, যিনি কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন। পরবর্তীতে তাকে অনাস্থার মাধ্যমে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি কিন্তু পাশ করে এসেছেন এবং আবার সহসভাপতি হিসাবে তার নামটা জোরে সোরে শোনা যাচ্ছে। তার সঙ্গে আবার শোনা যাচ্ছে আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, তার নামটাও শোনা যাচ্ছে। তবে কারা হচ্ছেন সেটার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। 9টার দিকে হয়তো কারা সভাপতি সহসভাপতি হচ্ছেন সেটা জানা যাবে। সেই পর্যন্ত আসলে যেটা শোনা যাচ্ছে সেটা গুঞ্জনটাই আসলে থাকছে, সত্য মিথ্যাটা তখনই জানা যাবে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে তথ্য। মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা নির্বাচনের সর্বশেষ ফলাফল জানতে আবারও চলে আসবো আপনার কাছে। দর্শক, আমাদের সহকর্মী মনির হোসেন খান বিসিবির নির্বাচন স্থল থেকে জানাচ্ছিলেন বিসিবি নির্বাচনের সর্বশেষ খবরাখবর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল 2 এ আদেশ দেন। সেই সাথে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। 14 অক্টোবর অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনালে রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হয়েছে। এদিকে চলতি সপ্তাহেই গুমের অভিযোগের মামলায় তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এদিকে ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলায় তদন্ত কর্মকর্তাকে দ্বিতীয় দিনের মতো জেরা করেছে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই অংশ নেবে এনসিপি। এর কোনো বিকল্প নেই বলে সাফ জানিয়ে দেন তিনি। দুপুরে নাটোরে এনসিপির জেলা কমিটি আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। জানান, নির্বাচনী প্রতীক হিসেবে যে মার্কাগুলো হাসির খোরাক যোগায় তা বাদ দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। মানুষের কাছে গ্রহণযোগ্য প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনের তালিকায় ভালো প্রতীক যুক্ত করার আহ্বান জানান তিনি। এনসিপির নাটোর জেলা প্রধান সমন্বয়ক এস.এম. জার্জিস কাদিরের সভাপতিত্বে সভায় সার্জিস আলম বলেন, ৩ পার্বত্য এলাকা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত, তাই এ বিষয়ে বিন্দুমাত্র আপোষের সুযোগ নেই। তিনি বলেন, কারো কথায় প্রভাবিত হয়ে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া না হলে নির্বাচন কমিশন সম্পূর্ণ আস্থাহীন হয়ে পড়বে। নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের গুয়াহাটিতে ম্যাচ শুরু হবে দুপুর 3:30টায়। পাকিস্তানের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাসে ইংল্যান্ডের বিপক্ষে ভালো পারফরমেন্সের প্রত্যাশা টাইগ্রেসদের। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। 8 জাতির এই আসরে প্রথম পর্বে 7টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো। বিশ্বকাপে সেমিফাইনালে লক্ষ্য পূরণ করা কঠিন নিগার সুলতানাদের জন্য, কারণ শেষ 4 নিশ্চিত করতে হলে 7 ম্যাচে 4 থেকে 5টি ম্যাচ জিততে হবে। বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য কঠিন বাস্তবতা হচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার বিপক্ষে এখনও জয় পায়নি তারা। ভারতের বিপক্ষে 8 ম্যাচে 1টি জয় পেলেও বিশ্বকাপে ভারতের মাটিতে হরমনপ্রীত কৌরদের হারানো কঠিনই হবে তাদের। তবে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ে ইংল্যান্ডের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে পারবে নিগার সুলতানার দল। পাকিস্তানের বিপক্ষে জয়ে দলের বোলিং খুব ভালো করেছে। ওয়ানডে ক্রিকেটে এর আগে ইংল্যান্ডের বিপক্ষে 1টি ম্যাচ খেলে হেরেছে বাংলাদেশ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, অংশ নেবেন নির্বাচনে। জামাত নিয়ে চিন্তিত নন, জানালেন বিবিসি বাংলাকে। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আইনি দিক পরীক্ষা করছে দিল্লি, জানিয়েছেন বিক্রম মিস্ত্রি। আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টার অভিযোগ অস্বীকার। আগে গণভোটের দাবি, নির্বাচন বিলম্বের প্রয়াস, বলছে বিএনপি। নোট অফ ডিসেন্ট নিয়ে আলোচনায় রাজি, অন্য ইস্যুতে ছাড় দিলেও আগেই গণভোটে অনড় এনসিপি। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন দিতে চায় ইসি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি ও অপতথ্য রোধে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন সিইসি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টার আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।